আস্তে করে তার কম্পিত শরীর নিয়ে রাতের দিকে এগিয়ে যায়। আস্তে করে তাকে জড়িয়ে ধরে। হঠাৎ সে অনুভব করে সে শূন্যে ভাসছে। রাতে এক হাত তার পকেটে আর এক হাত আলোকে জড়িয়ে ধরে উপরে তোলে এবং তার গলায় মুখ খোঁজে। আলো নাড়াচাড়া করে সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। রাত তার গলায় থেকে মুখ উঠিয়ে ঘোর লাগায় কণ্ঠে বলে ওঠে, বেবি প্লিজ প্রেমী। শান্ত হয়ে যায় আলো, তবে শান্ত দেখে হতে হবে। রাত আলো শক্ত করে জড়িয়ে ধরে। রাতের এভাবে জড়িয়ে ধরতে দেখে আলো রাতের উদ্দেশ্য বলে, এই যে শুনছেন বেবি, আপনি আমাকে ভালোবাসেন না? রাতের মুখে না শব্দটা শুনে আলোর একটু খারাপ লাগলো। সে এবার কণ্ঠস্বর নরম করে বলে উঠল, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমাকে ভালোবাসার জন্য। কথাটা বলেই ছেড়ে দেয় আলোকে। রাত আলো কিছুটা মন খারাপ করে রুমে থেকে বের হয়ে আসে। আলো একটাই ভাবতে লাগে, আপনি আমাকে ভালোবাসলেন না? আমি সত্যি বোকা, সবাইকে নিজের মতো ভাবি। ভালোবাসার ভিখারি রয়ে গেলাম সারা জীবন। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ দিয়ে 2-1 ফোঁটা নোনা জল বয়ে গেল। হঠাৎ সুফিয়া বেগম চিৎকার করে বলে উঠল, নাতবউ সাবধানে। কথাটা বলে শেষ করার আগেই আলো বেখেয়ালিভাবে সিঁড়িতে পা রাখতেই সিঁড়ি থেকে পড়ে যায়। সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে মেঝেতে। মুহূর্তেই মেঝের আলোয় মাথা ফেটে রক্ত পড়ে একাকার। রাত দাদিমার চিৎকার শুনে রুম থেকে বের হয়ে আলোর এমন অবস্থা দেখে সে দৌড়ে আলোর কাছে এসে বলে ওঠে, কি হয়েছে দাদিমা? বেখেয়ালিভাবে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছে দাদুভাই। নাতবউকে হাসপাতালে নিয়ে যাও। কথাটা কান্না করতে করতে বলে উঠল সুফিয়া বেগম। রাত আলোকে কোলে করে বাড়ির বাইরে নিয়ে আসে। সে নিজের আলোকে কোলে করে ড্রাইভ করতে লাগলো। রাত ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। রাস্তার ট্রাফিক সিগন্যাল লাল হয়েছে। রাত সেদিন কোনো খেয়ালই নেই রাতের গাড়ি থামতে না দেখে একটি ট্রাফিক পুলিশ রাতের গাড়ি থামানোর জন্য বাঁশি বাজাচ্ছে। তা দেখে আরেকটি পুলিশ এসে বললেন, আপনি কেন কোনো বাঁশি ফু দিলেন? ওই গাড়িটা থামানো না দেখে তো ফু দিলাম। আপনি জানেন না ওটা কার গাড়ি? যারই হোক, তাই বলে ট্রাফিক আইন অমান্য করবেন আপনি? থামেন, একে আমি দেখছি। পুলিশটা কিছুটা ভাব নিয়ে কথাটা বলে। তার পাশে থাকা পুলিশটা কিছুটা ভিড় হয়ে বলে ওঠে, ওই গাড়িটা মাফিয়া আরিয়ান খান রাতের। মানে? কথাটা শোনা মাত্রই পুলিশের হাত পা কাঁপা শুরু করেছে। সে ভয়ে চুপ করে রইল। মাফিয়া আরিয়ান খান দেশের নামকরা বিজনেসম্যানের একজন। তার নাম ডাক পুরো দেশে, কিন্তু কেউ এখনো জানতে পারল না তার নামের সামনে মাফিয়া কেন। রাতের গাড়ি এসে থেমে হাসপাতালের সামনে। সে আলোকে গাড়ি থেকে নামিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। রাতের চিৎকার, পুরো হাসপাতালের মানুষ তার দিকে চেয়ে আছে। রাত আলোকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আলোকে দেখে বলে উঠলেন, চিন্তা কিছুই নেই মিস্টার খান, শুধু মাথা ফেটে গেছে। কিন্তু কিছুই নেই মানে কি? ওর মাথা থেকে যে রক্ত পড়ছে ওটা কি তোর বাপ দিবে? ডাক্তারের শার্টের কলার চেপে ধরে কথাটা বলতে রাতের মাথা গরম হওয়া। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তাই সে ডাক্তারকে ছেড়ে অন্যদিকে চলে যায়। আর রাত ডাক্তার ভয়ে আলোর মাথায় ব্যান্ডেজ করে দেয়। আর বাইরে বের হয়ে রাতের উদ্দেশ্য ভয়ে ভয়ে বলে ওঠে, আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান আসবে। কথাটা বলেই চলে যায়। রাত আস্তে আস্তে আলোর কাছে আসে। আলোর হাতটা ধরে তার দিকে চেয়ে বলে ওঠে, সরি বেবি। কথাটা বলেই রাত আলোর হাতে শব্দ করে চুমু খেতে আস্তে করে গেয়ে উঠল, আমার দেহর মাঝে মিশে যাওয়া তুমি, এক দেহ নিয়ে রব তুমি আমি, যেন কেউ জানে না আমি কোথায় আছি,
যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নেও মোরে। গানটা বলতে বলতে রাত চোখ দিয়ে 2-1 ফোঁটা জল বেরিয়ে এলো। মাফিয়া আরিয়ান খান রাত কান্না করছে। তার চোখে 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনার মতো ভয় স্পর্শ বোঝা যাচ্ছে। কাউকে তীব্রভাবে হারানোর ভয়, যা তাকে 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনার সাথে আবার পরিচয় করিয়ে দেয়। মাফিয়া আরিয়ান খান রাত, যার কাছে মায়া, ভালোবাসা, মমতা কিছুই কোনো মূল্য নেই, যার ভেতরে মন বলতে কিছু কি আছে তা নিয়ে মানুষের সন্দেহ। সে মানুষটা আজকে কাঁদছে একটা মেয়ের জন্য, যার কাছে কারো অনুভূতির মূল্য নেই। সে কাঁদছে তার প্রতি প্রিয় মানুষের জন্য। রাতের আলোর দিকে চেয়ে আছে। রাত দেখে আলো আস্তে আস্তে করে চোখ খোলে। আলোর চোখ খুলে আলো রাতের দিকে তাকায়, আবার অভিমানী মুখ নিয়ে চোখ ফিরিয়ে নেয়। তা দেখে রাত একটু হাসে। সে এবার তাকে আস্তে করে উঠে বসিয়ে দেয়। রাত আলোর দিকে চেয়ে বলে ওঠে, এখন কেমন লাগছে? আলোর কথাটা শুনে নিশ্চুপ হয়ে আছে। রাতে আর বোঝা বাকি রইল না যে তার বউটা অভিমান করেছে। রাত এবার আলোর একটু কাছে গিয়ে আলোর ছোট হাতখানা নিয়ে তার বুকের উপর রেখে বলে উঠল, দেখো আমার হৃৎস্পন্দন কতটা ফাস্ট। আলো রাতের বুকে হাত দেওয়ায় বুঝতে পারল রাতের হৃৎস্পন্দনটা কতটাই অস্থির। সে কিছু না বলে তার হাতটা বুকের থেকে সরিয়ে নিয়ে অন্যদিকে মুখ করে থাকে। রাত তা দেখে আলোকে কোলে নিয়ে নেয়। হঠাৎ শক হওয়া আলো হজক জড়িয়ে উঠে রাতের গলা জড়িয়ে ধরে রাত আলোর কাণ্ড দেখে হাসে একটু। তারপর আলোকে বলে ওঠে, বেবি, আমি থাকতে মৃত্যু তোমাকে ছুঁতে পারবে না। কথাটি বলেই আলোকে নিয়ে গাড়ির দিকে হাঁটতে দেয় রাত। গাড়িটি আলোকে বসিয়ে গাড়ি চলাতে থাকে রাত। কিছুক্ষণের মাঝেই গাড়ি বাসায় এসে থামায়। রাত কোলে করে আলোকে বাসায় নিয়ে এসে সোফায় বসিয়ে দেয়। সুফিয়া বেগম ও রহিমা খালা এগিয়ে আসে। সুফিয়া বেগম আলোকে বলে ওঠে, এখন কেমন লাগছে নাত বউ? ইস, খুব লেগেছে তাই না? তোকেও বলি বাপু, একটু দেখে হাঁটবে না? পাশ থেকে রহিমা খালা কথাটা বলে উঠল। রাত সবার উদ্দেশ্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, একে উপরে নিয়ে গেলাম, ওর রেস্ট প্রয়োজন। কথাটা বলেই আলোকে কোলে করে উপরে নিয়ে চলে যায়। সুফিয়া বেগম আর রহিমা খালাও রান্নাঘরের দিকে যায়। রাত আলোকে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দেয়। আলোর উদ্দেশ্য করে বলে ওঠে, এখন কেমন লাগছে বেবি? রাতের কথাটা আলো শুনেও নিশ্চুপ করে আছে। অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে আলো। রাত তার দেখে আলোর কাছে গিয়ে তার শক্তপোষণ হাতখানা দিয়ে আলোর মুখ চেপে ধরে রাগে বলে ওঠে, এই কুত্তার বাচ্চা, কথাটা কানে যায় না নাকি? হ্যাঁ, কি বলছি উত্তর দে। আলোর ব্যথায় কুকুরের উঠল। তার চোখ দিয়ে মেনে এলো পানি। সে ব্যথায় কাঁপা গলায় বলে উঠল, আহ আহ, ব্যথা করছে, ছেড়ে দিন, ছেড়ে দে আলোকে। রাত নিজেকে কন্ট্রোল করার জন্য বেলকনিতে চলে যায়। আলো এবার শব্দ করে কেঁদে ওঠে। সে রুম থেকে বের হয়ে সুফিয়া বেগমের রুমে চলে যায়। আলো সুফিয়া বেগমের রুমে গিয়ে শুয়ে থাকে, কারণ মাথায় ব্যথা পাওয়ার ফলে ব্যথা করছে। সুফিয়া বেগম তাকে কিছু খাইতে দিয়ে ওষুধ দিয়ে সাথে ঘুমের ওষুধও দিয়েছে। আজ শুক্রবার, তাই রাতের অফিস নেই। রাত রুমে এসে দেখে আলো নেই। তাই সে নিচে গিয়ে সুফিয়া বেগমের কাছে জিজ্ঞেস করে জেনেছে আলো তার রুমে আছে। তাই সে আর আলোকে দেখতে গেল না। সকাল গড়িয়ে বিকেল হতে চলল, আলো এখনো ঘুম থেকে ওঠেনি। রাত সুফিয়া বেগমের কাছে না হলেও 8-9 বার আলো উঠেছে কিনা তা বলেছে। সুফিয়া বেগম শেষে বিরক্ত হয়ে রাতকে নিজে দেখে আসতে বলেছে। রাত তাই সুফিয়া বেগমের রুমে এসে দেখে আলো এখনো গম্ভীর ঘুমে রয়েছে। তা সে আলোকে না জাগিয়ে তবে কোলে করে নিয়ে রুমে নিয়ে আসে।
রুমে নিয়ে আসে, তাকে বিছানায় শুইয়ে দেয়। সে এবার নিজের ল্যাপটপে হাতে নিয়ে কাজ করতে শুরু করে। এমন সময় রাতের ফোন কল আসে। সে কল রিসিভ করে ওপাশ থেকে কেউ বলে ওঠে, বস, রকি জেল থেকে বেরিয়ে এসেছে। এবার কিন্তু আপনি ওর প্রথম শিকার। রাত বাঁকা হাসি দিয়ে ফোন কেটে দেয়। সে আবার কাজের মনোযোগ দেয়, কিন্তু সে বারবার আলোর দিকে চেয়ে থাকে। রাত আলোর সামনে একটা চেয়ার নিয়ে বসে আছে এবং তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। রাত তার দিকে চেয়ে ঘুরে লাগার কণ্ঠে বলে ওঠে, মাফিয়া আরিয়ান খান রাত, 30 বছরের যৌবনের তুমি প্রথম নারী যার উপর আমার চোখ আটকে গেছে, যার প্রতি আমার চোখ যায় সে শুধু আমার। রাতের কেন জানি এই সাধারণ মেয়েটাকে তার কাছে অসাধারণ লাগে। তার প্রতি তার একটা দুর্বলতা কাজ করে। রাত সেই দিন প্রথম আলোর দিকে তাকায়। সে তার নিজের অজান্তেই তার প্রতি এতটাই আসক্তি অনুভব করেছে। রাত আলোর দিকে এখনো চেয়ে আছে। ঘণ্টাখানেক পর আলোর ঘুম ভেঙে সে আস্তে করে চোখটা খোলে। রাতকে তার সামনে বসে থাকতে দেখে আলো একটু অস্বস্তি হয়। সে রাতে থেকে চোখ ফিরিয়ে নেয়। রাত তার কাছে এসে হঠাৎ অধর ডোবায় তার ওষ্ঠের মাঝে। আলো কিছু বুঝতে না পেরে রাতকে সরিয়ে দেয়। রাতের উদ্দেশ্যে বলে ওঠে, কি করছেন আপনি? আর কথাটা শেষ করতে পারল না আলো। আবার রাতে তার ঠোঁটের জোড়া নিয়ে দখলে নিয়ে নেয়। আলোর হাত জোড়া তার পেছনে চেপে ধরে তার ঠোঁট জোড়া নিয়ে রাজস্ব চালায় রাত। আলো ঠিক মতো শ্বাস নিতে পারছে না। রাত 10 মিনিট পর ছাড়ে আলোকে। আলো ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বুক ভরে শ্বাস নেয়। রাত দুষ্ট হাসি দিয়ে আলোর দিকে চেয়ে বলে ওঠে, বেবি, তুমি এত মিষ্টি কেন? তোমাকে দেখলে বারবার খেতে ইচ্ছে করে, কন্ট্রোল করতে পারি না নিজেকে। কথাটা বলেই রাত বেলকনিতে চলে যায়। আলোর কি আর করার, সে গুটিসুটি পায়ে হেঁটে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে সুফিয়া বেগম রাতের খাবার পরিবেশন করছে। আলো সুফিয়া বেগমের কাছে যেতেই তিনি বলে উঠলেন, নাতবউ, যা গিয়ে দাদুভাইকে ডেকে নিয়ে আয়। তুমি গিয়ে বলো না। কিছুটা আশামামি করে কথাটা বলল আলো। সুফিয়া বেগম তার কথাতে অসন্তুষ্ট হলো। তিনি আলোর দিকে ভ্রু কুঁচকে বলে উঠল, তোর বর তুই গিয়ে ডেকে আন। আলো দেখল সুফিয়া বেগমের দিকে। সে ইচ্ছে না থাকা সত্ত্বেও উপরে গিয়ে রাতে থেকে যথেষ্ট দূরত্ব রেখে বলে উঠল, এই শুনছেন, দাদিমা খাবার খেতে ডাকছে। রাত বেলকনিতে ছিল। আলো কথা কানাতে রাত তার পেছনে ফিরাতে দেখে আলো এক মুহূর্তে দেরি না করে জান-প্রাণ নিয়ে এক দৌড় দেয়। তাকে দৌড়াতে দেখে রাত বলে ওঠে, ইডিয়েট একটা। আলোর নিচে এসে হাঁপাতে থাকে। তা দেখে সুফিয়া বেগম বলে উঠল, কিরে নাতবউ, এমন হাঁপাচ্ছিস কেন? এমনি দাদিমা, কিছু না, বলেই সে ড্রয়িংয়ের দিকে যায়। রাতও এর মাঝে এসে গেল। সবাই খাওয়া শুরু করে আর কিছু কথা বলে নিজেদের মাঝে। আলো তো খালি রাতকে দেখছে চুপি চুপি। সবার খাওয়া দাওয়া শেষ। রাতে নিজের রুমে চলে গেল। সুফিয়া বেগম আর আলোর হাতে কাজগুলো গুছিয়ে নিয়ে একটু গল্প করল। তারপর সুফিয়া বেগম শুতে চলে গেল আর আলো রুমের দিকে হাঁটা ধরে। রুমে এসে দেখে রাত কাজ করছে ল্যাপটপে। চুপি চুপি এসে শুয়ে পড়েছে বিছানায়। রাত আলোকে আসতে দেখে সেও কিছু সময় বিছানায় গিয়ে আলোকে জড়িয়ে শুয়ে পড়ে। আলো চুপচাপ সব দেখছে, কিছুই বলতে পারছে না। এভাবে কেটে গেল 1 ঘন্টা। আলোর ঘুম আসছে না, কারণ সারা রাত দিন সে ঘুমিয়েছে, কিন্তু সে এখন রাতের জন্য নাড়াচাড়া করতেও পারছে না। তার বিরক্ত লাগছে। তাই সে এবার রাতের দিকে তাকিয়ে কিছু বলার জন্য, কিন্তু সে দেখে রাত ঘুমাচ্ছে। ডিম লাইট আলোতে রাতের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাও যেটা যাচ্ছে তাতে রাতের মুখটা জ্বলজ্বল করছে। সে রাতের দিকে
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আলোর ইচ্ছে করছে রাতের দাড়ি মাঝে হাত বোলাতে। সে তার নরম হাতখানা দিয়ে ছুঁয়ে দেয় রাতের গলায়, কিন্তু তাতেও যেন তার শান্তি হচ্ছে না। তার বেহায়া মনটা রাতের গালে ছোট একটা চুমু এঁকে দিয়ে বলছে, কিন্তু পরক্ষণে সে মনে মনে বলে উঠল, আমার কি এটা করা উচিত হবে? কিন্তু আবার তার মনে হলো, কিন্তু উনি তো আমার স্বামী। কথাটা ভেবেই সে আস্তে করে রাতের গালের টুক করে একখানা চুমু বসিয়ে দেয়। আলো তার লজ্জিত মুখখানা রাতের বুকের মাঝখানে জায়গা করে নেয়। রাত এখনো জেগেছিল। সে আলোর কাণ্ড দেখে একটু মুচকি হেসে চোখ বন্ধ করে আলোর উদ্দেশ্যে বলে উঠল, তুমি চাইলে অন্য কিছু করতে পারো বেবি। রাতের কথাটা শোনা মাত্রই আলো লজ্জিত মুখখানা ইচ্ছে করে রাতের বুক চিনে সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু সেটা কি সম্ভব? তাই সে চুপ করে তার লজ্জিত মুখখানা রাতের বুকে লুকিয়ে রাখে, শুয়ে পড়ে। রাতও কিছু না বলে তার শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। 2টা রাত। আলোকে রেখে বিছানা থেকে ওঠে, কাপড় চেঞ্জ করে কালো কোট প্যান্ট হাতে রিভলভার নিয়ে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাতের গাড়ি এসে থামে শহরের শেষ প্রান্তে একটা শুনশান স্থানে, যেখানে আগে থেকে রয়েছে আসিফ আরও কিছু লোক। রাত গাড়ি থেকে নামতেই আসিফ আলো উঠল বস, তারা মাল নিয়ে আসছে। রাত কথাটা শুনে তার জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ল। কিছু সময় পর এক ট্রাক এসে থামল সেই স্থানে। তার স্থানে একটা গাড়ি থেকে নামল একটা অর্ধবয়স্ক মানুষ, যার পরনে প্যান্ট আর শার্ট। লোকটির সাথে তার 5 জনের মতো মানুষ এসেছে। লোকটি গাড়ি থেকে নেমে রাতের সামনে এসে বসে পড়ল এবং রাতের দিকে চেয়ে বলে উঠল, মিস্টার খান, মালগুলো সব বুঝে নেন। রাতে হাতের ইশারায় আসিফ মালগুলো দেখতে লাগলো। সব ঠিক আছে, সে রাতের কাছে এসে বলতে লাগলো, সব ঠিক। এর মাঝেই লোকটি বলে উঠল, সব ঠিক, এখন পেমেন্ট করবেন মিস্টার খান। রাত আসিফের উদ্দেশ্যে ইশারা করলো। আসিফ গাড়ি থেকে একটা সুটকেস নিয়ে আসলো এবং লোকটার দিকে দিতে লাগলো। লোকটা সুটকেস হাতে নিয়ে দেখতে লাগলো। রাত উঠে চলে যেতেই নিজের ট্রাকের নিচে লুকিয়ে থাকা একটা লোক তার দিকে গুলি ছোড়াতে রাত সাইড হয়ে যায়। ফলে গুলি গিয়ে লাগে পাশে থাকা একটা গাছে। রাত তার পেছন থেকে রিভলভার বের করে লোকটার মাথায় গুলি করে লোকটার সাথে সাথে মারা যায়। রাতের আশেপাশে থাকা সব বডিগার্ড একে একে লোকটার সাথে আসার পর লোকেই মেরে দেয় এবং অর্ধবয়স্ক লোকের মাথায় গান ঠেকায়। রাত সে লোকটার সামনে গিয়ে বলে ওঠে, আমার সাথে খেলতে হলে পাক্কা খেলোয়াড়ি নিয়ে মাঠে ঢুকবি, কারণ নর্মাল খেলা আমার পোষায় না। কথাটা বলেই 1 সেকেন্ড দেরি না করে লোকটার মাথায় গুলি করে। লোকটার রক্তরাতে শার্ট এসে পড়ে। লোকটার দেহটা মাটিতে সাথে লুটিয়ে পড়ে। রাত সেখান থেকে চলে যায়। আসিফও লোকটাকে দেওয়া সুটকেস নিয়ে রাতের পেছনে হাঁটা দেয়। আজ সকাল তাড়াতাড়ি উঠে সে রহিমা খালা আর সুফিয়া বেগমকে রান্নার কাজে সাহায্য করছে। কিন্তু আলো একটু অমনোযোগী রয়েছে। সে তার অপেক্ষা করছে রাতের আশায়। সুফিয়া বেগম আলোকে বলে উঠল, নাতবউ দাদু উঠেছে। আলো কিছু ভাবতে তাই সুফিয়া বেগম উত্তর দিল না। তাই সুফিয়া বেগম এবার আলোকে একটু ধাক্কা দিয়ে বলে উঠল, কি যে নাতবউ, কি বললাম? কি? দাদিমা হুঁশে আসে। আলো তোতলাতে বলে ওঠে কথাটা। সুফিয়া বেগম আবার বলে ওঠে, দাদুভাই উঠেছে কিনা দেখ গিয়ে। কথাটা শুনে আলো রুম দিকে হাঁটা দেয়। রুমে গিয়ে দেখে রাত রুমে নেই। তাই সে বুঝে যায় ওয়াশরুমে গিয়েছে রাত। তাই সে বিছানায় চুপ করে বসে রয়েছে। তার ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তার শরীরে শুধু একটা টাওয়াল পেছানো, চুল দিয়ে পানি পড়ছে, কিছু পানি এখনো বুকে থাকা চুলে লেপ্টে রয়েছে। আলো রাতকে এমন অবস্থায় দেখে
বন্ধ করে চিৎকার করে বলে উঠল, এই আপনি এটা কি পরেছেন? রাত আলোর কথায় শুনে আলোর দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে উঠল, কেন ট্রাওয়াল? অসভ্য লোক, কাপড় পরে আসেন যান। বেবি, তুমি কিন্তু আমাকে প্রথম এবার দেখছো না, আগে চলবে।